আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা বিশেষ করে নতুন ওয়েবসাইট তৈরি করার চিন্তা করতেছেন বা প্ল্যানিং করতেছেন বা বানাবেন, তাদের জন্য। তো ১ম এই যেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব আপনাদেরকে, সেটি হচ্ছে আপনি কিভাবে বুঝবেন কত টাকা খরচ হবে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। তো এটা আসলে আ একজন নন টেক পারসন এর জন্য বা বোঝাটা খুবই টাফ যে আসলে আমার ওয়েবসাইট তৈরি করার জন্য কত টাকা খরচ হতে পারে। তো এটার জন্য আপনার কিছু বিষয় হচ্ছে আগে বুঝতে হবে। আপনি কোন টাইপের ওয়েবসাইট হচ্ছে বানাবেন, কি ওয়েবসাইট বানাবেন, কি পারপাজে বানাচ্ছেন, সেই বিষয়গুলো হচ্ছে বুঝতে হবে। তার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটু ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু বিষয় একটু আ আ দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল হচ্ছে আ ওয়েবসাইট কি আসলে? এটি হচ্ছে একটি পেজ বা পৃষ্ঠা, যেই পৃষ্ঠা হচ্ছে পৃথিবীর যেকোনো জায়গা থেকে মানুষ ইন্টারনেটের মাধ্যমে আ দেখতে পারে, ভিজিট করতে পারে। সেখানে আ ওয়েবসাইটে বিভিন্ন কিছু থাকতে পারে। যেমন যদি বিজনেসের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট সেখানে থাকতে পারে। সেই প্রোডাক্টগুলা যে কেউ হচ্ছে এসে ভিজিট করতে পারবে। আ তো এই বিষয় নিয়ে হচ্ছে ইন্টারনেটে অনেক ভিডিও আছে, ওয়েবসাইট কি, কেন ওয়েবসাইট বানাবেন। তো আমি আসলে এই দিকে যেতে চাচ্ছি না। আমি আসলে যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আ কি জিনিসের দরকার হয় এবং সেই যে প্রয়োজনীয় জিনিসগুলা সেগুলার মার্কেট প্রাইস কিরকম হতে পারে আ সেই বিষয়টা এবং আপনার ওয়েবসাইটটি আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোন ক্যাটেগরিতে বা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে বানাবেন, সেই বিষয়টা আপনি হচ্ছে এখান থেকে আ বুঝতে পারবেন। তো চলুন আ একটু নিচের দিকে আমরা যাই, যেখানে হচ্ছে একটা ওয়েবসাইট আ যদি আমরা বলি ওয়েবসাইটের ২ টা অংশ। মেইনলি ২ টা অংশে আমরা হচ্ছে এখন পর্যন্ত বুঝি বা আপনাদেরকে আমি ২ টা অংশে বোঝানোর চেষ্টা করব। আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে যে টেকনিক্যাল পারসন যারা তারা হচ্ছে এগুলো বুঝবে। তবে আপনি একজন নন টেক পারসন হলে আপনি আ এই ২ টা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে এবং আপনি হোপফুলি এই ২ টি বিষয় ক্লিয়ার হবেন আমার ভিডিওর মাধ্যমে। তো চলুন সেই বিষয়টি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ২ টা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে ডোমেইন আরেকটা হচ্ছে আ সার্ভার। তো ডোমেইন আর সার্ভার কি? ডোমেইন হচ্ছে একটা নাম। এটা নিয়েও হচ্ছে ইন্টারনেটে অনেক ভিডিও আছে। বা অনেক রিসোর্স আপনি সার্চ করলে পাবেন ডোমেইন নিয়ে। তো ডোমেইন হচ্ছে একটা নাম। যেমন google.com এটা একটা ডোমেইন, example.com বা আপনার বিজনেসের নাম কি হবে আসলে? যেমন আপনি যদি একটা ফিজিক্যালি একটা বিজনেস করেন, আপনার দোকানের বা আপনার শপের বা আপনার কোম্পানির একটা নির্দিষ্ট নাম থাকে। সেই নামেই আপনি হচ্ছে একটি ডোমেইন আপনি পারচেজ করে নিতে পারেন বা ওই নাম দিয়েই আপনি হচ্ছে ডোমেইন ক্রিয়েট করতে পারেন। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাম যে এই নামে কেউ যদি খুঁজে তাহলে আপনার শপটাকে বা আপনার যে ওয়েবসাইট বা আপনার যে কোম্পানি সেটাকে যাতে হচ্ছে সবাই খুঁজে পায় ইন্টারনেটের মাধ্যমে। এক কথায় হচ্ছে এটা। ডোমেইন বলতে এটাই বোঝানো হয় যে এটা একটা নাম শুধুমাত্র যেই নামটা দ্বারা মানুষ আপনাকে খুঁজবে অথবা চিনবে ইন্টারনেটে আ বিভিন্ন জায়গাতে আপনি হচ্ছে এটাকে শেয়ার করতে পারেন বা হচ্ছে লিঙ্ক কর আ আ বা লিঙ্ক ছড়াই দিতে পারেন। যেমন Facebook, Twitter, YouTube এসব জায়গায় আপনি হচ্ছে এগুলা হচ্ছে শেয়ার করতে পারেন আপনি আপনার লিঙ্কটা। সেই লিঙ্কটা কি? আপনার নাম যেটা সেটাই হচ্ছে আপনার আ ডোমেইন নেম। তো এক কথায় এটা হচ্ছে ডোমেইন। আপনার যেটা নাম সেটা হচ্ছে ডোমেইন। আপনার যেটা বিজনেসের নাম অথবা আপনার যেটা কোম্পানির নাম সেটাকেই হচ্ছে ডোমেইন বলা হয়। এরপর হচ্ছে সার্ভার। সার্ভার কি? সার্ভার বলতে এটাই বোঝানো হয় যখন একটা আ কম্পিউটারকে যখনই সকল ইন্টারনেটের সাথে কানেক্ট করা হয়, আ যে ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের সাথে যখনই কানেক্ট করা হয় তখন সেই কম্পিউটারটাকে সার্ভার আ বলা হয়। তো আমাদের হচ্ছে যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলো হচ্ছে নরমালি সার্ভার আমরা বলতে পারব না। তখনই বলতে পারব যখন আমরা এটাকে হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্ট করব। তো এইটা আবার হচ্ছে নেটওয়ার্কিং এর বেশ কিছু বিষয় আছে। তো এই দিকে হচ্ছে আমি যাচ্ছি না। যেহেতু আপনি একজন নন টেক পারসন আমি ধরেই নিলাম যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন। টেকনিক্যাল পারসন হলে obviously আরো ভালো আপনি জানবেন। সো
আমি ধরে নিলাম যে আপনি এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, আপনি নন টেক, হয়তোবা এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা নেই। সো সেই হিসাবে আমি হচ্ছে এই নেটওয়ার্কিং বা এইসব বিষয়গুলোকে আমি স্কিপ করতে চাচ্ছি। তো শুধু এতটুকু বলে রাখি যে এটা হচ্ছে একটা কম্পিউটার, যেটা যখনই নেটওয়ার্কের সাথে কানেক্ট করা হয়, ইন্টারনেটের সাথে কানেক্ট করা হয়, তখন এটাকে সার্ভার বলা হয়। তো আসলে সার্ভার আমাদের কেন লাগতেছে আর ডোমেইন আমাদের কেন লাগতেছে, ডোমেইন সম্পর্কে অলরেডি আপনাকে বলা হয়েছে যে ডোমেইন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কোম্পানি বা আপনার বিজনেসের একটা নাম। আর সার্ভার হচ্ছে আপনার এই নামটা দিয়ে যখন খুঁজবে, তখন হচ্ছে আপনার যে শপে যে প্রোডাক্টগুলা থাকে, ধরেন আপনি একটা লোকালি বিজনেস করতেছেন, সেখানে আপনার যখনই কেউ আপনার দোকানটাকে খুঁজে বের করো, তখন আপনার দোকানের ভিতরে কিন্তু আপনার যে প্রোডাক্টগুলো সেগুলোকে আপনি সুন্দর করে সাজায় রাখবেন, যাতে হচ্ছে একজন কাস্টমার এসে দেখে ইমপ্রেস হয়ে যায় বা ভালো লাগে, সে এখান থেকে প্রোডাক্ট নিবে। তো এখানেও সেম ভাবে ডোমেনের নাম দিয়ে হচ্ছে আপনার শপটাকে খুঁজবে, এবং সার্ভারে হচ্ছে আপনার এই এই ডোমেইনের নামে আপনি হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলোকে হচ্ছে সাজাইয়া রাখবেন এই ডোমেইনের আন্ডারে যে সার্ভারটি থাকবে সেই সার্ভারের মধ্যে। তো এটা হচ্ছে এক কথায় সার্ভার। তো এখন এখানে সার্ভার ডোমেইনের যে এখানে আমি সার্ভারের আগে একটু ডোমেইনের প্রাইসটা সম্পর্কে একটু আলোচনা করি। ডোমেইনের প্রাইস এটা খুবই বলা যায় কম। আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি সবগুলো নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে যে ডোমেইনের মূল্য কত হতে পারে। এটা $10 থেকে 16 প্লাস হতে পারে, তবে এর বেশি না। $10 থেকে $16 বা হচ্ছে $20 ম্যাক্স, এর বেশি হতে পারে না। সো আপনি যখনই কোনো একটা ডোমেইন কিনবেন, তখনই আপনি হচ্ছে এই বিষয়টা চিন্তা করবেন যে আপনার ডোমেইনটা সর্বোচ্চ কত ইউএসডির হতে পারে। তো যত ডোমেইনই আছে, এখানে কিছু ডোমেইন আছে, ধরেন কিছু এক্সেপশন আছে, কিছু এক্সটেনশন আছে যেগুলোর দাম অনেক বেশি। তো আমি সেই দিকে যাচ্ছি না। আপনি যদি একটা বিজনেস শুরু করতে চান, ডট কম ডোমেইন বা ডট নেট ডোমেইন, আমি হচ্ছে এই দুইটা বিষয় হচ্ছে দেখানোর চেষ্টা করি। ডট কম অথবা হচ্ছে আপনি ডট নেট, এই টাইপের যে এক্সটেনশনগুলো আছে, আমি এই দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। অন্য যেগুলো আছে সেগুলোর আহ, এক একটার ভ্যালু এক এক রকম হতে পারে, যেমন এডু, ডট এডু, এগুলার ডিফারেন্ট ভ্যালু। আবার হচ্ছে আপনি ডট বিডি, সেটার আবার হচ্ছে ডিফারেন্ট ভ্যালু। আবার ইন্ডিয়ার জন্য ডট আইএন। তো এইরকম কিছু এক্সটেনশন আছে যেগুলো নিয়ে আমি হচ্ছে আলোচনা করতেছি না। তার মোস্ট পপুলার যে যে এক্সটেনশন দুটি, একটা হচ্ছে ডট কম এবং ডট নেট। এই দুইটা হচ্ছে সব থেকে বেশি পপুলার এবং মানুষ এই দুইটা খুব ভালো চিনে। সো আমি এই দুইটা ডোমেন এক্সটেনশন নিয়ে হচ্ছে আলোচনা করতেছি। তো আপনার শপের নাম যদি হয় এবিসি, তাহলে হচ্ছে abc.com অথবা ডট নেট ডোমেন, এগুলার সর্বোচ্চ দাম $10 থেকে $20, এর বেশি হবে না। তো এটা হচ্ছে আপনার ডোমেইনের প্রাইস। এটা আপনি নিজেও যে কোনো জায়গা থেকে হচ্ছে পারচেস করতে পারবেন, যেমন নেমসিপ বলেন, তারপরে হচ্ছে আহ, ডায়না আহ, আহ, ডায়না আহ, ডায়না ডিবি, তারপর হচ্ছে আরো এরকম অনেকগুলো আছে। গোডেডি আছে, তারপরে হচ্ছে আপনার হোস্ট গেটর আছে, এরকম আরো অনেকগুলা সার্ভিস প্রোভাইডার আছে যেখান থেকে আপনি হচ্ছে ডোমেইন কিনে নিতে পারেন। সো আমি ওইদিকে যাচ্ছি না। সো আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে ডোমেইন ডট কম ডট নেট ডোমেইন এই সর্বোচ্চ এই প্রাইস হতে পারে, এর বেশি হবে না। এরপরে হচ্ছে আহ, যেটা যে সার্ভারের যে ব্যাপারটা, তাহলে আপনি একটা ডোমেইন এত অল্প টাকায় হচ্ছে পারচেস করতে পারতেছেন। তাহলে আপনার সার্ভার যেটা, সেই সার্ভারের তাহলে কস্ট কিরকম হতে পারে। সার্ভারের ব্যাপারে হচ্ছে কয়েকটা বিষয় এখানে আসে। এক, আপনি হচ্ছে যদি এখানে আপনাকে সার্ভারটাকে নর্মালি হচ্ছে দুইটা ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারি ইনিশিয়াল অবস্থায়। সেটা হচ্ছে একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং বা শেয়ার সার্ভার, আর একটা হচ্ছে আপনার ক্লাউড বেস। এই দুইটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যেটা হচ্ছে শেয়ার্ড, সেটা হচ্ছে যে একটা কম্পিউটারকে বা একটা হার্ড ডিস্ককে অনেকজন মানুষ হচ্ছে ইউজ করে। ধরেন একটা হার্ড ডিস্কের মধ্যে 1000 জিবি স্টোরেজ আছে, 1000 জিবি জায়গা আছে। তো এই 1000 জিবি জায়গায় 1000 মানুষ হচ্ছে ইউজ করে। এটা কিন্তু একটা পিসির ভিতরে একটা সার্ভার, একটা হার্ড ডিস্ক, যে হার্ড ডিস্কটা হচ্ছে 1000 জন মানুষ ইউজ করে।
তো এটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং বা শেয়ার্ড সার্ভার। একটা পিসিকেই হচ্ছে ১,০০০ জন মানুষ ইউজ করতেছে। তো আর যেটা হচ্ছে ক্লাউড, সেটা হচ্ছে ক্লাউড বলতে এখানে যেটা বোঝানো হয় যে বিপিএস, বিপিএস বলতে পারেন, বা ইসি টু বলতে পারেন, এডব্লিউএস এর যেটা আছে। তো এইগুলা হচ্ছে একটা পিসি যেটা হচ্ছে শুধু আপনার জন্য, সেটাই হচ্ছে বিপিএস। এটাই বোঝানো যায় একটা পিসি শুধুমাত্র আপনার জন্য, এটা শুধু আপনি ইউজ করবেন। তো এখানে যেটা হচ্ছে যে যখন আপনি একটা পিসি ইউজ করবেন একা একজন মানুষ, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বা হচ্ছে আপনার যে কম্পিউটারে যদি আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে চান, সেটা খুব ইজিলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। কোনো ফোল্ডার বা হচ্ছে কোনো ফাইল, যেগুলো আপনি খুব তাড়াতাড়ি কুইক অ্যাক্সেস করতে পারবেন। আর যেটা হচ্ছে যে ১,০০০ মানুষ ইউজ করতেছে, সেটা কিন্তু আপনাকে হচ্ছে যে একটু ডিলে হতেই পারে। যেহেতু মানুষজন বেশি, সো একটু ডিলে হওয়াটাই স্বাভাবিক। আপনি কোনো ফাইল অ্যাক্সেস করতে চাইলে সেটা হয়তোবা একটু সময় লাগতে পারে। তো এইজন্য আমরা হচ্ছে শেয়ার সার্ভার যেটা, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। এতে যে প্রবলেম হবে তা না। বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার আ সময় লাগতে পারে, একটু ওয়েবসাইট স্লো হতে পারে। আর যেটা হচ্ছে ক্লাউড, সেখানে আপনার যেহেতু একটা পিসির জন্যই হচ্ছে, একটা পিসিতে আপনার একটাই ওয়েবসাইট এবং একজন মানুষই আপনি ইউজ করতেছেন, সেই হিসাবে অবভিয়াসলি আপনার ওইটা হচ্ছে ফাস্ট হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে আসলে শেয়ার হোস্টিং আর ক্লাউড সার্ভার, এই ২ টার মধ্যে তো যেহেতু ২ টা আলাদা, আলাদা জিনিস, মানে একটা হচ্ছে সম্পূর্ণ একটা পিসি, আরেকটা হচ্ছে একটা পিসিকে অনেক মানুষ ইউজ করতেছে। তো তখন তাহলে প্রাইসটা কিরকম হবে? হ্যাঁ, এখানে প্রাইসটা হচ্ছে যে যখন আপনি ক্লাউডে যাবেন, তখন এর প্রাইসটা অনেক বেড়ে যাবে। সেটা আপনার হচ্ছে 100 থেকে 1000 পর্যন্ত ইউএসডি চার্জ আসতে পারে। সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করতেছেন বা কোন প্যাকেজ ইউজ করতেছেন। যদি অ্যামাজনের কথা বলি, সেক্ষেত্রে তার আওয়ারলি একটা রেট আছে, সেই হিসাবে আসবে। তো এরকম বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস আছে যেখান থেকে আপনি এই সার্ভিসগুলোকে নিতে পারবেন। এরপর আসি যে তাহলে আপনার শেয়ার যেটা, সেটার কস্ট তাহলে কিরকম হতে পারে? শেয়ার হোস্টিং এর কস্ট যেটা হতে পারে যে এটা আহ, শূন্য থেকে, শূন্য কখনো কস্ট হয় না, তবে শূন্য থেকে, মানে একটা সার্ভার যেহেতু একটা কম্পিউটার যেহেতু সবসময় রান করে রাখতে হয়, সেহেতু এটার একদম জিরো কস্ট হতে পারে না। তো শূন্য থেকে কিভাবে শূন্য থেকে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। শূন্য থেকে আপনি এখানে আমি একটা দিছি যে সার্ভারের মূল্য শূন্য থেকে 100K পর্যন্ত হতে পারে, 100K পর্যন্ত হতে পারে। তো এখন শূন্য থেকে কিভাবে, যে অনেক হোস্টিং প্রোভাইডার আছে তাদের, আহ, বা হচ্ছে সার্ভার প্রোভাইডার আছে যারা তাদের বিজনেসকে প্রমোট করার জন্য তারা হচ্ছে ফ্রি হোস্টিং প্রোভাইড করে থাকে। সেটার কথা বলতেছে। আপনি যদি একটা ডোমেইন নেন, ডোমেইন কিনে নেন $10 অথবা $20 দিয়ে, আপনি তাহলে ওই ডোমেইনের সাথে আপনি ফ্রি হোস্টিং এর সাথে কিন্তু কনফিগারেশন করে আপনি কিন্তু হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি রান করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সার্ভার কস্ট জিরো। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এই জিরো কস্টে যে সার্ভার কস্ট বা জিরো দিয়ে যে আপনি যে সার্ভারটা নিলেন, সেটা আসলে কতটুকু আপনাকে হচ্ছে আপনার বিজনেসের জন্য এফিশিয়েন্ট, সেই বিষয়টির জন্য যেটা আমি বলবো যে যেহেতু এটা ফ্রি পাচ্ছেন, ওরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না। যে আপনার কোনো ইস্যু হলে এটা সাপোর্ট না দেওয়াটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে কিভাবে পাবেন, আপনি ইন্টারনেটে যদি সার্চ করেন ফ্রি ওয়েব হোস্টিং লিখে, আপনি অনেকগুলো পাবেন। তো আমি ফ্রি ওয়েব হোস্টিং এর ব্যাপারে আমি একমত না। আপনি যেহেতু হচ্ছে আপনি বিজনেস করবেন, অবশ্যই আপনি ফ্রি নিয়ে এটা করবেন না। তাহলে আপনি কি করতে পারেন, আপনি নেমচিপ থেকে নিতে পারেন, তারপরে হচ্ছে গোডেডি থেকে নিতে পারেন, অথবা হচ্ছে হোস্টগেটর থেকে নিতে পারেন। যে কোনো এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, বা আপনার পরিচিত যদি কেউ থাকে তার কাছ থেকেও নিতে পারেন, যে রিলায়েবল এরকম কোনো পার্সনের কাছ থেকেও আপনি নিতে পারেন সার্ভার। তো এটা শূন্য থেকে হতে পারে। এটা কেউ ও, যদি বিডিটিতে বলি, কেউ 500 টাকাও রাখতে পারে, কেউ 1,000 টাকাও রাখতে পারে মান্থলি, আবার কেউ হচ্ছে 10,000 টাকাও রাখতে পারে। তবে এখানে একটা বিষয় বলবো, আপনি শেয়ার্ড হোস্টিং যেটা ইউজ করেন না কেন, সবগুলোই সেম।
শেয়ার্ড আপনি যেটাই ইউজ করেন না কেন সবই একই অবস্থা। এখানে আপনি আহ, অনেকে হয়তো বলবে যে আমার সার্ভার অনেক ফাস্ট, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে যে শেয়ার সবই এক, শেয়ার যা আছে সবই সেম, যেখানে আলাদা করে কিছু নাই, আলাদা করে কোনো মেকানিজম নাই। তো তবে ক্লাউডের ক্ষেত্রে আপনি যদি বিপিএস হয় সেই ক্ষেত্রে এটা ডিফারেন্ট কেস। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনি সেক্ষেত্রে যদি বেরি করে আসলে যে আপনার ইনস্ট্যান্সটা হচ্ছে কত জিবি র্যাম। যেমন আপনি নর্মালি হচ্ছে ফোন সেট অথবা ল্যাপটপ যখন ইউজ করেন তখন কিন্তু আপনার ল্যাপটপের কথাই যদি চিন্তা করেন, র্যামটা যদি ভালো হয় তাহলে আপনার দেখা যায় পিসিটা একটু ফাস্ট কাজ করে। তো এরকম আপনার যখন আপনি ক্লাউডে কোনো একটা বিপিএস নিবেন তখন তো আপনি এগুলো কনফিগারেশন করে নিবেন, কত জিবি স্টোরেজ নিচ্ছেন, কত জিবি র্যাম নিচ্ছেন। তো তখন ওই হিসাবে আসলে আপনার চার্জটাও ওই হিসাবে আসবে। তো ওই জায়গাটাতে আপনার হচ্ছে চার্জটা বেশি কম হবে সেটা আপনি ডিপেন্ড করে। এখন যে বিষয়টি হচ্ছে তাহলে আপনি এখানে আরেকটি বিষয় আমি একটু এক্সপ্লেইন করি, যে আপনি ডোমেইন এবং হোস্টিং এই দুইটা নেওয়ার পরেও আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এসএসএল। এসএসএল 0 থেকে 1K পর্যন্ত হতে পারে। তো 0 বলতে কি যে আসলে আমরা ম্যাক্সিমাম সি প্যানেলগুলোতে অর্থাৎ শেয়ার্ড হোস্টিংগুলোতে যে এসএসএলটা আমরা ইউজ করি এটা হচ্ছে ওপেন এসএসএল, এটা একদমই ফ্রি। এটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। এরপরে কিছু প্রিমিয়াম আছে যেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। তো সেগুলো আমরা খুব কমই ইউজ করে থাকি। যেমন গোডাডি প্রোভাইড করে, সেখান থেকে আমরা নিতে পারি। এছাড়াও আরো অনেক এসএসএল প্রোভাইডার আছে, যেমন নেমচিপও আলাদাভাবে প্রোভাইড করে। তো সেখান থেকে আমরা হচ্ছে এই সার্ভিসগুলো নিতে পারি। তার আগে এসএসএলটা হচ্ছে কি, এটা একটু সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করি। সিকিউরড সকেট লেয়ার, এটার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশনকে কোনো একটা ওয়েব পেজকে দেখার চেষ্টা করি তখন যে রিকোয়েস্টটা করা হয়, অথবা ধরেন আপনি যখনই ফেসবুকে লগ ইন করেন, ফেসবুক সম্পর্কে হোপফুলি সবাই আমরা পরিচিত। তো আপনি আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিচ্ছেন, এটা খুবই সিক্রেট একটা জিনিস। এই জিনিসটা যখন আপনি দিচ্ছেন, আপনার যদি এই সিকিউর সকেট লেয়ারের মাধ্যমে যদি এই রিকোয়েস্টটা না যায়, তাহলে এটা হ্যাকাররা মাঝখান থেকে অর্থাৎ আপনি আপনার পিসি থেকে ফেসবুক পর্যন্ত যাওয়ার মাঝখানে যে কেউ হচ্ছে এই ডেটাটাকে নিয়ে নিতে পারে। তো যদি নিয়ে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হলো, আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য হচ্ছে আপনার এসএসএল এটা আপনার ওয়েবসাইটের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন আপনার এই লেয়ারটা সিকিউর করা থাকবে তখন হচ্ছে এই সিনারিওগুলো হবে না। তো এই জন্য আপনার এসএসএলটাও দরকার হবে। তবে এখন সিকিউরিটির যে বিষয়গুলো, এখানেও কয়েকটা লেভেলের সিকিউরিটি, যেটা জিরো, যেটা ওপেন এসএসএল, সেটার অ্যালগোরিদম হয়তো হ্যাকাররা অনেকেই জানে। যেটা পেইড, সেটা আবার হচ্ছে যেটা টাকা দিয়ে কিনবেন সেটার অবশ্যই সার্ভিসটা ওরকমই হবে। তো এখন বিষয় হচ্ছে তাহলে আপনি ইনিশিয়াল অবস্থায় বিজনেস স্টার্ট করার জন্য আপনি, আমার মতে আপনি হচ্ছে ওপেন এসএসএলটা ইউজ করতে পারেন, শেয়ার হোস্টিংটা ইউজ করতে পারেন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমি তো বিজনেস শুরু করতে চাচ্ছি, ই কমার্স ওয়েবসাইট বা হচ্ছে অন্য বা সোশ্যাল মিডিয়া। তো আমি হচ্ছে এখন আহ, কোন সার্ভারটা নিব, কোন সার্ভার নিব বা এটা আসলে কত টাকা দিয়ে নিব, কত টাকা দিয়ে নিলে এটা বেটার হবে। তো এইটা আসলে ডিপেন্ড করে আপনার যে অ্যাপ্লিকেশন সেটার মান্থলি ট্রাফিকের ভলিউমটা কত, ট্রাফিক কত, আপনি ট্রাফিক কি পরিমাণ আছে সেটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনার ওয়েবসাইটে হচ্ছে প্রতিদিন 2 জন 3 জন করে হচ্ছে ভিজিট করে, তাহলে আপনি শেয়ার হোস্টিং দিয়ে চালাইতে পারেন, নো ইস্যু। আপনার এর জন্য বিশাল এক পিসি নিয়ে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনার আসেই 2 3 জন ভিজিটর, এটা এখান থেকে ম্যানেজ করা যায় শেয়ার হোস্টিং। কিন্তু আপনার যদি এরকম হয় যে প্রতিদিন হাজার হাজার ভিজিটর আসে, তখন আপনাকে হচ্ছে এটাকে এক্সটেন্ড করে আপনার ক্লাউড অথবা ক্লাউড সার্ভারে হচ্ছে যাওয়াটাই হচ্ছে বেটার। আপনি ক্লাউডে যান, ক্লাউডে চলে যান। তো এটা হচ্ছে আপনি সার্ভারকে হচ্ছে এভাবে হচ্ছে ডিফারেন্সিয়েট আপনি করে নিতে পারেন যে আসলে আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার যে ট্রাফিক, কি পরিমাণ ট্রাফিক। এন্ড ট্রাফিক বলতে আপনার ওয়েবসাইটে ভিজিটরদেরকে আমি বোঝাতে চেষ্টা করছি
যে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর, সেই ভিজিটর কত পরিমাণ ভিজিটর আছে, সেই ভিজিটরের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে সার্ভারটাকে নিবেন। যদি আপনার সার্ভার ভিজিটর কম হয়, তাহলে আমি প্রেফার করব আপনি হচ্ছে শেয়ার হোস্টিং দিয়ে স্টার্ট করতে পারেন আপনার বিজনেস। আর যদি মনে করেন যে না, আমি হচ্ছে বিজনেস শুরু করার সাথে সাথে আমি বুস্ট করে একদম মানে পুরা এলাকা ছড়াই দিব, তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনি একটি ক্লাউড সার্ভার নেন, দেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি হোস্ট করেন, তাহলে আপনার সমস্যা হবে না। কিন্তু শেয়ার হোস্টিংয়ে আপনি যখনই হিউজ পরিমাণ ট্রাফিক আসবে, তখন আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। এটাই স্বাভাবিক, কারণ যেহেতু এখানে হাজার হাজার ট্রাফিক অলরেডি এসে বসে আছে এই পিসির মধ্যে। সো এইখানে আবার যদি আপনি আরো হাজার হাজার ট্রাফিক আবার নিয়ে আসেন, তাহলে এটা একটু হলেও আপনার ক্রাশ করার সম্ভাবনা আছে বা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার আসলে এই সকল বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের জন্য কোন ধরনের সার্ভার চুজ করতে পারেন। সেটা হচ্ছে, যেমন আপনি ট্রাই করতেছেন, বিজনেস ট্রাই করতেছেন যে না হ্যাঁ আমি বিজনেস ট্রাই করব, যে আসলে আমি আহ, দেখি মার্কেটে যে আসলে আমার যেটা নিয়ে মানে যেটা কি বলে যে ট্রাই করব, যদি ভালো হয় তাহলে আমি আগাবো, না হলে ওকে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এত বড় বেশি খরচ না করে আপনি শেয়ার হোস্টিং এ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনকে হোস্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আমার কনফিডেন্ট যে আমি এই কনসেপ্ট নিয়ে বা হচ্ছে আমি এই বিজনেস লজিক নিয়ে কাজ করলে আমি অবশ্যই সাকসেস হব, তখন সেক্ষেত্রে আপনি ভালো একটি সার্ভার নিতে পারেন, নিয়ে দেন সেখানে হোস্ট করতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি ডেভেলপ করার ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট ডেভেলপ করার ক্ষেত্রে কিভাবে ডেভেলপ করবো সেটা জানি না। অনেক আছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করে আহ, লাখ লাখ টাকা নিয়ে চলে যায়। তো আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি আসলে আপনার ওয়েবসাইটটা কি দিয়ে ডেভেলপ করছেন, কি টেকনোলজি ইউজ করতেছেন, সেটা আপনাকে বুঝতে হবে। যে আপনার কাছ থেকে যে টাকা নিচ্ছে সেটা আসলে আহ, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা দিচ্ছে কিনা। আমি এক কথা বলছি, আপনি ঠকতেছেন কিনা সেটা হচ্ছে আপনি জাস্ট জেনে নিন। সেটা কিভাবে? যেমন আপনি ওয়ার্ডপ্রেসের কথা আপনি হয়তোবা শুনবেন সবার কাছেই। ওয়ার্ডপ্রেস কিন্তু হচ্ছে ওপেন সোর্স, এটার জন্য কোনো টাকা লাগে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স, এটার জন্য কোনো টাকা লাগে না, এটা সত্য। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করেন, কাউকে দিয়ে হচ্ছে থিম বানান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পে করতে হবে। যে ডেভেলপারকে দিয়ে বানাবেন তাকে অবভিয়াসলি পে করতে হবে। সেটা আপনার থিমের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে সে হয়তো বা চার্জ করবে আপনাকে। এরপর আছে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বেশি হয় আর কি, যে আমরা থিম কখনোই ডেভেলপ করি না। ডেভেলপ করা থিম আছে, শুধুমাত্র ডাউনলোড করে আমরা ইনস্টল করে সেট আপ করে দিচ্ছি, এটাকে ডেভেলপ বলে না, এটাকে বলে হচ্ছে কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করা, এটা হচ্ছে কাস্টমাইজেশন, এটা ডেভেলপ না। এটা আমরা গুলাই ফেলাই অনেক সময়, যে কোনটা ডেভেলপ আর হচ্ছে কোনটা কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন সেখানে আমি থিম ইনস্টল করে, থিম ডাউনলোড করে থার্ড পার্টি কোথাও থেকে আমি যদি ইনস্টল করে কমার্স প্লাগ ইন ইনস্টল করে আমি যদি অ্যাপ্লিকেশনটাকে রান করি, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আর আমি যদি হচ্ছে কমার্সের যে ক্লাসগুলো আছে সেগুলোকে এক্সটেন্ড করে বা ওয়ার্ডপ্রেসের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলা, সেই হুকগুলোকে এক্সটেন্ড করে আমি যদি কাজ করি, ডেভেলপ করি একটা থিম, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আমি এটাকে ডেভেলপ করছি, একদম থেকে তৈরি করছি। সেটা হচ্ছে একটা বিষয়। তো দুইটার জন্য আলাদাই চার্জ। যেটা ডেভেলপ করবে সেটার জন্য অবভিয়াসলি বেশি পেমেন্ট করতে হবে, যেটা কাস্টমাইজেশন করবে সেটার জন্য অবভিয়াসলি কম। কারণ এটা এখানে আপনার আপনার যদি নলেজ থাকে, আপনি এখানে কাস্টমাইজেশন করে আপনি একটি একটা ওয়েবসাইট আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে আপনার বেসিক কিছু, আমার মনে হয় যে আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে, যদি প্রো লেভেলের যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে অবশ্যই, যদি আপনি বিজনেসের পারপাসে কাজ বানান, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে এগুলো হচ্ছে ডেভেলপ করে নেবেন। এটা হচ্ছে
সবথেকে কম রেটে আপনি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সবথেকে লোয়েস্ট প্রাইস। এরপরে হচ্ছে যেগুলো আছে ধরেন আপনি যদি পিএইচপি লারাভেলের কথা চিন্তা করেন, এই জায়গাগুলোতে হচ্ছে আপনার কস্টটা বেড়ে যাবে। এর রিজন হচ্ছে এগুলো হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে করতে হয়। এখানে হচ্ছে আপনার কাস্টমাইজেশনের কোনো অপশন নাই। এখানে হচ্ছে একদম জিরো থেকে করতে হয়। তো সেই হিসাবে এখানে আপনার খরচটা বাড়বে। আহ, যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, যদি ওয়ার্ডপ্রেসে আপনার $100 খরচ হয়, তাহলে এখানে এসে আপনার 100-কে প্রায় 10 দিয়ে গুণ করতে হবে। এরকম একটা ব্যাপার লারাভেলে। এর কারণ হচ্ছে লারাভেলে আপনার হচ্ছে স্ক্র্যাচ থেকে করতে হবে এবং এটা আপনি স্কেলেবল। আপনি যা চাইবেন আপনার রিকোয়ারমেন্ট সবকিছুই এখানে করা সম্ভব। কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন। এখানে কিছু বাইন্ডিংস আছে, কিন্তু এখানে সেটা নাই। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেস লারাভেল আপনি করতেছেন ওয়েল, এরপরে আপনি হচ্ছে যে মডার্ন যে টেকনোলজি সেটা আবার ইউজ করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনকে আরো স্মুথ করার জন্য, ফাস্ট করার জন্য আপনি মডার্ন টেকনোলজি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কস্ট আরো বাড়বে। মডার্ন টেকনোলজির এক্সাম্পল আমি কয়েকটা বলি। সেটা হচ্ছে ধরেন আপনি ব্যাক এন্ড নোট জেএস ইউজ করতে পারেন, ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট জেএস ইউজ করতে পারেন, অথবা নেক্সট জেএস ইউজ করতে পারেন। তো এই যে এগুলোকে হচ্ছে মডার্ন ওয়েব টেকনোলজি বলা হয়। তো এগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এগুলো আরো ফাস্ট। সো এগুলো আপনার অ্যাপ্লিকেশনকে আরো বেশি ফাস্ট করবে। তো আপনি হচ্ছে এইভাবে ডিসিশন নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কস্ট কিন্তু আবার বেড়ে যাবে। যখন মডার্ন টেকনোলজিতে আপনি আসবেন তখন আপনার হচ্ছে যে আপনার ওই ওয়েবসাইটের মধ্যেই ২ টা ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আপনার এপিআই ডেভেলপ করতে হবে আলাদা। ফ্রন্ট এন্ড আবার হচ্ছে ডিজাইন করতে হবে আলাদা। তো ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে হবে আবার আলাদা। তো ২ টাকে আবার হচ্ছে এপিআই এর মাধ্যমে হ্যান্ডশেকিং করে ডেটা ট্রান্সফার করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যখন আপনি মডার্ন ওয়েব টেকনোলজিতে যাবেন তখন। তো এই হচ্ছে মোটামুটি আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে ডোমেইন বা হোস্টিং কি, আসলে ওয়েবসাইট কি, এবং এটা বানাইতে কিরকম খরচ হতে পারে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।